হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমি তানভীর মুরাদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। দেখতেই পাচ্ছেন পেছনে আমাদের যে বাসটি আছে, আমরা ওই বাসে আর কি মংলা পর্যন্ত যাব। তো সেখান থেকে আমরা ট্রলার করে করমজল পৌঁছাবো। তো আপনারা যারা একদিনের ট্যুর দিতে চান সুন্দরবনে, তাদের জন্য এই ধরনের ট্যুরটি বেস্ট হবে। বন্ধুরা, পিছনে বাস দাঁড়িয়ে আছে, তো চলুন আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করি। সকাল 8:30টার সময় আমাদের বাসটি ছেড়ে দিল খুলনা হতে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মংলা ফেরিঘাট। তো আপনারা যত সকাল সকাল রওনা দিতে পারবেন, তত তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যে, এবং পৌঁছানোর পর ওখানে আপনাদের বেঁচে যাওয়া সময়গুলো অতিবাহিত করতে পারবেন। তাই আপনারা চেষ্টা করবেন কোনো জায়গায় যেতে হলে একটু সকাল সকাল যাওয়ার। তো আমাদের বাসটি খুলনা শহরের ভিতর দিয়ে চলতে শুরু করলো। খুলনা হতে ছেড়ে আসার অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা খুলনার অতি পরিচিত যে ব্রিজ, রূপসা নদীর উপরে নির্মিত খান জাহান আলী সেতু, অবশ্যই এটিকে আমরা বেশিরভাগ লোকই রূপসা ব্রিজ বলে থাকি। সেই দৃষ্টিনন্দন ব্রিজটি ধরে আমরা এগিয়ে যেতে থাকলাম মংলার উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই ব্রিজের বাম পাশ দিয়ে খুলনার আরেকটি বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন 60 গম্বুজ মসজিদ এবং খান জাহান আলীর যে মাজার, সেটিতে যাওয়া যায়। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে খুলনার বিখ্যাত ঐতিহ্যবাহী 60 গম্বুজ মসজিদ ও খান জাহান আলীর মাজারে ঘুরিয়ে নিয়ে আসবো। রূপসা ব্রিজের টোল প্লাজার টোল পরিশোধ করার পরে আমাদের বাসটি আবার ধীরে ধীরে সেই মংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আপনাদেরকে আগেই বলেছি আমাদের গন্তব্য সুন্দরবন। বন্ধুরা, যাত্রার শুরুতে আপনাদেরকে একটি কথা বলে রাখা ভালো, খুলনা হতে মংলা পর্যন্ত যে রাস্তা আছে সেটি খুবই ভালো, কিন্তু শেষের যে 10 কিলোমিটার এই রাস্তাটি অত্যন্ত খারাপ। আপনারা যদি আসেন বা মংলা আসার প্ল্যান করেন, এটি একটু ভেবেচিন্তে আসবেন, কারণ শেষের 10 কিলোমিটার বন্দরের ভারী পণ্যবাহী ট্রাকগুলো চলাচলের ফলে রাস্তার অবস্থা অত্যন্ত করুণ। তো সমগ্র রাস্তায় আপনাদের কষ্ট না হলেও শেষের 10 কিলোমিটার রাস্তায় একটু কষ্ট হতে পারে। তো আসার সময় অবশ্যই মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন। চলুন এবার জেনে আসি আপনারা সারা বাংলাদেশ থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই মংলা সমুদ্র বন্দরে কীভাবে আসবেন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুলনাগামী বাসে উঠবেন এবং খুলনায় নেমে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড বা খুলনা টার্মিনাল থেকে মংলার উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে যায়, লোকাল বাস, আধা ঘন্টা পর পর জনপ্রতি 80 টাকা হারে আপনাদেরকে মংলা পোর্টের সামনে নামিয়ে দেবে, এবং সেখান থেকে আপনারা বোট অথবা ট্রলার 1000 থেকে 3000 টাকা মধ্যে রিজার্ভ করে আপনারা করমজলের উদ্দেশ্যে যেতে পারবেন। তো বন্ধুরা, আমরা গল্প, আড্ডা, গান আর কিছুটা ভালো রাস্তা পেরিয়ে এখন চলে আসলাম সেই ভাঙা রাস্তায়, যেটি আপনাদেরকে ভিডিওর শুরুতে বলে রেখেছি। তো এটি হচ্ছে মংলা বন্দর এরিয়ার রাস্তা। তো দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে সারি সারি ট্রলি রাখা আছে কন্টেইনারবাহী। তো এটি জানান দিচ্ছে যে আমরা মংলা বন্দরের সন্নিকটে। মংলা বন্দরের ভেতরের রাস্তা দিয়ে আমরা প্রবেশ করে চলে আসলাম মংলা বাস স্ট্যান্ড। তো এটাকে বাস স্ট্যান্ড বা মংলা ফেরিঘাটও বলা চলে।
তো এখানেই আপনারা খুলনা থেকে এসে নামবেন এবং এখান থেকে নেমে কিছুটা দূরে সামনের দিকে হেঁটে গেলে আপনারা পেয়ে যাবেন মংলা ফেরিঘাট। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম মংলায়। আমরা এখন আছি মংলা যে পর্যটন মোটেলেরই একটা হোটেল পশুর, মানে এটা হলো পশুর নদীর পাশেই অবস্থিত। তো পশুর নদীর পাশে অবস্থিত বলে এটার নাম হয়েছে হোটেল পশুর। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে আমার আছে হোটেল পশুর। তো আপনারা যদি মংলায় আসেন সুন্দরবনের উদ্দেশ্যে বা সুন্দরবনে বেড়ানোর জন্য, তো হোটেল নিয়ে মোটামুটি টেনশন করার দরকার নেই। হোটেল পশুর এটা হলো বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনেরই একটি হোটেল। তো আপনারা এখানে আসতে পারেন। বাস থেকে নামার পরে আমরা মংলা যে ফেরিঘাটের উদ্দেশ্যে হেঁটে রওনা হচ্ছি। মোটামুটি 5 মিনিটেরই পথ। আপনার যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আপনি হেঁটে 5 মিনিটে আসতে পারবেন। বাস স্ট্যান্ড থেকে চোখে পড়ে ফেরিঘাটটি। তো এখন মোটামুটি সকাল 10টা। তো আমরা চলে আসলাম মংলা ফেরিঘাটে। আমরা ফেরির যে পল্টন আছে তো ওখানে যাচ্ছি। তো ওখান থেকেই মূলত বোটগুলো সারি সারি করে বেঁধে রাখা আছে। আমরা আমাদের রিজার্ভ করা যে বোট আছে সেটিতে যাব। আপনারা আগে থেকেও রিজার্ভ করতে পারেন অথবা এখানে এসেও রিজার্ভ করতে পারেন। আপনাদেরকে বলেছিলাম যে 1000 থেকে 3000 টাকার ভিতরে আপনার বোটগুলো পেয়ে যাবেন। তো এটি বলে রাখা ভালো, এই বোট কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আপনারা একটা সময় বলে দেবেন, সেই সময় পর্যন্ত তারা ওয়েট করবে আপনাদের জন্য। তো আমরা এখন চলে এসেছি মংলা ফেরিঘাটে। তো এখান থেকে মূলত ট্রলার রিজার্ভ করে আমাদের পাশে দেখতে পাচ্ছেন যে ট্রলারগুলো আছে। এই ট্রলারগুলোতে আমরা আর কি করমজলের উদ্দেশ্যে রওনা দেব। সাথেই থাকবো। আমরা এখন পশুর নদীর সামনে সামনে না এক পা বাড়াইলেই নদী। খুলনা হবে না, আপনাদের হবে না। আপনি বলেন খুলনা 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 এভাবে করতে হবে। পশুর নদীর কিনারায় দাঁড়িয়ে কিছুটা আনন্দ ও মজা করার পরে এবং নদীর যে অপার্থিব সৌন্দর্য সেটি পর্যবেক্ষণ করার পরে আমরা প্রায় 30 জন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্রলারে উঠে পড়লাম। এই ট্রলারটি 2 তলা বিশিষ্ট। তো এটাতে ওঠার পরে আমরা মূলত রওনা দিচ্ছি মংলার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমাদের খাবার দাবার সামগ্রী সেগুলো ট্রলারে তোলা হচ্ছে এবং আমাদের যে সদস্যগুলো আছে আমাদের সাথে গিয়েছিল তারাও মোটামুটি ট্রলারে উঠলো। ট্রলারটি এখন ছেড়ে দিয়েছে। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে মংলা ফেরিঘাট হতে করমজলের উদ্দেশ্যে। আসলে করমজল বলছি আপনাদের কাছে, বিষয়টা হয়তো কেমন লাগছে। করমজল হচ্ছে সুন্দরবনেরই একটি অংশ। এটা মূলত চাঁদপাই রেঞ্জের আওতায় পড়ে। সুন্দরবনকে অনেক রেঞ্জে ভাগ করা হয়েছে, তার মধ্যে চাঁদপাই রেঞ্জ অন্যতম। আর এই চাঁদপাই রেঞ্জের একটি অংশ হচ্ছে করমজল। করমজলটি হচ্ছে একটি অভয়ারণ্য এবং বাংলাদেশের বিখ্যাত কুমির প্রজনন কেন্দ্র। তো ওখানে গেলে আপনারা হয়তো দেখতে পারবেন। নদীপথে চলতে চলতে আমাদের সকালের খাবার চলে আসলো। ভুনা খিচুড়ি, সাথে আছে ডিম ভাজি এবং মুরগির মাংস। ভুনা খিচুড়ির স্বাদটা ছিল অসাধারণ। আর এমন একটা পরিবেশ বলে বোঝানো যাবে না। খিচুড়ির স্বাদটা তো সুন্দর ছিল, সাথে সাথে এমন একটা প্রাকৃতিক পরিবেশে নদীর মধ্যে আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। আপনারা অবশ্যই আসবেন এবং এই ধরনের অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবেন।
একটি অংশ। তো আমরা কিছুক্ষণের মধ্যে সেই অংশে পৌঁছে যাবো। নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় সুন্দরবনের কাছাকাছি চলে আসলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যে সবুজ অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে সেই পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। তো বিশাল সবুজের সমারোহ নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। তো এই ফাঁকে আপনাদেরকে একটি কথা বলে রাখা ভালো, আপনারা সকালবেলা যদি ট্রলারে উঠে রওনা দেন তো অবশ্যই সানস্ক্রিন মেখে আসবেন, কারণ এই সময়টাতেই বিশেষ করে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রোদের তাপ প্রচণ্ড পরিমাণে থাকে। এটা আপনাদেরকে কিছুটা অসহ্য লাগতে পারে এবং স্যালাইন পানি বহন করবেন, এটি আপনাদেরকে অনেক হেল্প করবে। অবশেষে আমরা সুন্দরবনের খুব সন্নিকটে চলে আসলাম। এখান থেকে মাত্র কয়েকশো গজ দূরেই সুন্দরবন। দেখতে অনেক ভালো লাগছে এবং মনে মনে ভয়ও লাগছে যদি বাঘ মামা চলে আসে। আসলে এখানে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলা যায় বাঘের পরিমাণ খুবই কম আছে এই অংশটায়, যার কারণে একটি অভয়ারণ্য তৈরি করে সেখানে মানুষের আসার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে মানুষ সুন্দরবন সম্পর্কে একটা ন্যূনতম অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারে। আসলে ন্যূনতম না, এখানে আসলে আপনারা সুন্দরবন সম্বন্ধে ভালোই অভিজ্ঞতা পাবেন। শুধুমাত্র যে ভয়ঙ্কর প্রাণীগুলো আছে সেইগুলো দেখা হয়তো পাবেন না। বড় নদী ছেড়ে আমরা ছোট নদীতে ঢুকলাম। তো এখানেই মূলত সেই গরম জল, বিখ্যাত সুন্দরবনেরই একটি অংশ। তো এখানে আমাদের ট্রলারটি নোঙর করে রাখা হবে এবং আমরা এখানে নামার পরে কিছু সময়ের জন্য সুন্দরবনের ভিতরে প্রবেশ করব এবং এখান থেকে ফিরে এসে আবার এই ট্রলারেই উঠে আমরা আমাদের গন্তব্যে পৌঁছিয়ে যাব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সুন্দরবনের একটি অংশে প্রবেশ করেছি। এইটা হচ্ছে বিখ্যাত মানকি ট্রেইল। আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমি সমগ্র সুন্দরবনের ভিডিওটি একটি ভিডিওই কমপ্লিট করতে পারছি না, কারণ এই বনের যে বিশালতা, যে সৌন্দর্য, সেটি আসলে একটি ভিডিওর মাধ্যমে কখনোই আপনাদের সামনে ফুটিয়ে তোলা সম্ভব না। তো ভিডিওর সেকেন্ড পার্ট আসছে, সেটি দেখতে হলে অবশ্যই চ্যানেল দিকে নজর রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার প্রথম অংশটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় অংশটি খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সকলে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।